আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের প্রস্তাব দিয়েছে ইনসানিয়াত বিপ্লব নামের একটি রাজনৈতিক দল। চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি। এবং এর সাথে সাথে আমরা যেই বিষয়টার উপরে সবচেয়ে জোর দিয়েছি সেটা হচ্ছে রাজনীতির সংস্কার। রাজনীতি রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে। একক ধর্ম, একক জাতি, একক গোষ্ঠীবাদী দল রাজনৈতিক দল রাষ্ট্র হতে পারে না। তার রাজনীতির সংস্কার, যে রাজনৈতিক দল দাবি করতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে, সবার মানবিক স্বার্থের রক্ষক হতে হবে। তো এই ইনসানিয়াত বিপ্লব আমি গতকালকে অর্থাৎ 4 ডিসেম্বর এসার পর যখন স্বাভাবিকভাবে আমি ইউটিউবে বেশিরভাগ খবর এখন ইউটিউব থেকেই শোনা হয়, ঢোকার পরে ভিডিওটি হঠাৎ করে আমার নিউজ ফিডে আসলো, আমি দেখলাম এবং জানার চেষ্টা করলাম এই ইনসানিয়াত বিপ্লব আসলে কী বা এটার প্রতিষ্ঠা কখন, এর ব্যাকগ্রাউন্ডটা জানার চেষ্টা করলাম। তো ব্যাকগ্রাউন্ড জানতে গিয়ে আমি দেখলাম যে এই সর্বপ্রথম এই ইনসানিয়াত বিপ্লব এই দলটা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটা প্রতিষ্ঠা করেছে হায়াত আলী, যিনি ব্রিফিং করছিলেন। তো ওনার বিয়োগপত্র পত্রিকা বিভিন্ন জায়গায় ইমাম হায়াত আলী উল্লেখ করা হয়েছে, ইমাম হায়াত লাগা হয়েছে তার নামের আগে ইমাম, আবার কোথাও আল্লামা ইমাম হায়াত আলী, অর্থাৎ নামের আগে আল্লামা এবং ইমাম, এই দুটা বিশেষণ ডেজিগনেশন উল্লেখ করছেন কেউ কেউ। তবে আমি ইমাম বলতে চাই না এবং আল্লামা শব্দটা বলতে চাই না, আমি শুধু হায়াত আলী বলতে চাই, কারণ ইমাম অত্যন্ত বড় একটি ডেজিগনেশন, অনেক সম্মানজনক একটি পদবী। যেমন আমরা দেখতে পাই 4 ইমামের ক্ষেত্রে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু তাইমিয়া, অর্থাৎ ইসলামের ক্ষেত্রে যাদের অসামান্য অবদান, বড় ধরনের কৃতিত্ব রয়েছে, তাদেরকে এই ইমাম শব্দটা তাদের নামের শুরুতে ব্যবহার করা হয়। এবং আল্লামা শব্দটা আলেম মানে জ্ঞানী, এবং আল্লামা এটা আরবি ব্যাকরণের পরিভাষায় গুণের আধিক্য বোঝানোর জন্য, গুণের সর্বোচ্চ স্তর বোঝানোর জন্য এই এই ব্যবহার করা হয়। ইসমে ফাইলে মোবালেগা শব্দটা, অর্থাৎ অত্যাধিক জ্ঞানী, মহাজ্ঞানী বলেও কেউ কেউ এটার অর্থ করেছেন। তো আমি যেহেতু এই হায়াত আলীকে বাংলাদেশের 2% মানুষও চিনে না, তাকে আমি এই জন্য ইমাম বলতে চাই না। আমি নিজেই চিনতাম না, আমি গতকালকে সর্বপ্রথম এই নামটা আমি শুনেছি। অতএব আমার মনে হয় যে বাংলাদেশের 2% মানুষও এই ইনসানিয়াত বিপ্লবের নাম হায়াত আলীকে সম্ভবত চেনেন না। আমি সেজন্য ইমাম এবং আল্লামা কোনোটাই, এই দুটার ডেজিগনেশন আমরা হয়তো নিজেই দুটা ব্যবহার করেছেন। হিরো আলম যেমন নিজের নামের প্রথমে হিরো, জানেন যে হিরো তো কখনো হতে পারবো না, অতএব মানুষ আমি হিরো নামের শুরুতে জুড়ে দেই, মানুষ আমাকে হিরো বলে ডাকবে। তো আমার মনে এমন তাই তিনি করেছেন হয়তো বা, যাই হোক আমি সেটা নিয়ে আর করছি না। তো এই ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠা হায়াত আলী 2010 সালে এটা তিনি প্রতিষ্ঠা করেছেন এবং 2023 সালে এটা কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধনও পেয়েছে এবং তাদের দলীয় প্রতীক হচ্ছে আপেল। তো এটার বর্তমান চেয়ারপারসন বা প্রধান হায়াত আলী, আর মহাসচিব হচ্ছে শেখ রায়হান রাহবার। তো তারা সংবিধান সংস্কারের জন্য 18টা প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজের নিকটে। আমি জানার চেষ্টা করলাম সেই 18টা প্রস্তাব কি, পত্রপত্রিকা কোথাও খুঁজে পেলাম না। তবে তিনি জমা দেওয়ার পরে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেছেন। ব্রিফিংয়ে তিনি তার যে 18টা প্রস্তাবনা দিয়েছেন সংবিধান সংস্কারের, তো ব্রিফিংয়ে তিনি একটা বিষয় ব্রিফিং করছেন খুব গুরুত্বের সাথে। আমার মনে হয় সেটাই তাদের মূল এবং বিবেচ্য বিষয়। আমি জানি না তাকে এই স্ক্রিপ্টটা কেউ লিখে দিয়েছে কিনা, না তারা নিজের দলীয়ভাবে চিন্তা করে লিখেছে, ভালোই জানে। তো এখানে তিনি যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন, রাজনৈতিক দলগুলোর সংস্কারের কথা তিনি বলছেন। রাজনৈতিক দল হতে হলে এটা কোনো একক ধর্ম, একক জাতীয়তাবাদ ও একক মতবাদ থাকা যাবে না। তো অর্থাৎ একক মানে একক ধর্ম, যে কোনো শুধুমাত্র একটা ধর্মের ক্ষেত্রে, যেমন ইসলাম ধর্ম বা হিন্দু ধর্ম কিংবা বৌদ্ধ, এরকম শুধু একক ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল হওয়া উচিত নয়,
হওয়া যাবে না, এই মর্মে সংবিধান সংস্কার করা দরকার, যাতে শুধুমাত্র একক ধর্মভিত্তিক কোনো রাষ্ট্র না হতে পারে, এই প্রস্তাব তারা দিয়েছে। তো তার সেই দাবি কতটা অথর্ব, অযৌক্তিক, অসার, হ্যাঁ, এবং অবিবেচনা সুলভ এবং মূর্খতা, সেটা আমি অ্যানালাইসিস করার আগে আরও একটি রিপোর্ট দেখব এই ইনসানিয়াত বিপ্লবের ব্যাপারে, যেটা এই 2024 সালের 12 অক্টোবর, অর্থাৎ প্রায় 2 মাস আগে যে রিপোর্টটা প্রথম আলো প্রকাশ করেছে 9:30টার সময়। তো সেই রিপোর্টটা একটু দেখে আসি। ইনসানিয়াত বিপ্লবের ব্যাপারে সেই রিপোর্টটা করেছেন। তো সেখানে প্রথম আলোতে বলা হয়েছে যে তারা হেডলাইন করেছে, অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে সমাবেশ ইনসানিয়াত বিপ্লবের। প্রথম আলো এটা হেডলাইন ছিল, 12 অক্টোবর তারা এই নিউজ প্রকাশ করেছে 9:30টার সময়, যে তারা একটা সমাবেশ করেছে ইনসানিয়াত বিপ্লব অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে। তো এবার একটা পুরো নিউজটা পড়ছি। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করেছে ইনসানিয়াত বিপ্লব নামের একটি দল। তাদের অভিযোগ, দেশে উগ্রবাদী সামাজিক রাজনৈতিক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আবার রিপিট করছে, তিনি বলছেন, দেশে উগ্রবাদী সামাজিক রাজনৈতিক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে এবং দ্রব্যমূল্য অসহনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। এর দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। এই কথার বেশ কয়েকটি শব্দের ব্যাপারে আমার চরমভাবে অবজেকশন এবং আপত্তি রয়েছে। যদিও এর শেষের অংশটুকু, যে দ্রব্যমূল্যর বৃদ্ধি, এটা সমস্যা নেই, এটা অ্যাকসেপ্টেবল। দ্রব্যমূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং সরকার চেষ্টাও করছেন আন্তরিকভাবে। কিন্তু এখানে তিনি বলছেন উগ্রবাদী সামাজিক রাজনৈতিক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। একটু ভালো করে আমরা যদি এটা অ্যানালাইসিস করি, এই ন্যারেটিভটা কিন্তু 5ই আগস্ট শেখ হাসিনা পালানোর পর থেকেই ভারত থেকে ব্যাপকভাবে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে এবং বিশ্বে এটাকে সেল করার চেষ্টা করা হচ্ছে। ঠিক ইনসানিয়াত বিপ্লবও এই কথাটা বলছেন, উগ্রবাদী সামাজিক রাজনৈতিক প্রাদুর্ভাব দেখা দিয়েছে এখানে। তো আমরা যদি ভারতের ন্যারেটিভ আর এই ইনসানিয়াত বিপ্লবের এটাকে ম্যাচ করি, অনেকটা ম্যাচ। এখানে আমার কিন্তু অবজেকশন। আপামর খালিদ হাসানের ব্যাপারে চরম তিনি আপত্তি, অথচ তিনি আমার মনে তিনি কোনো পলিটিক্যাল দলের সাথে জড়িত নন। আপামর খালিদ হোসেন তিনি একজন ইসলামিস্ট, ইসলাম প্র্যাকটিসিং মুসলিম, আর এটাই মনে হয় তিনি আপত্তি করেছেন। তার মানে এখান থেকে একটা জিনিস আমার, যেটা মানে আমি অনুমান করছি, বা এটাকে স্পষ্ট তার বক্তব্য থেকে, ইসলাম ফোবিয়া আছে তার ভিতরে বা তার দলের ভিতরে। হ্যাঁ, ইসলাম ফোবিয়াটা রয়েছে, তাকে তিনি এটা মেনে নিতে পারেন না। এবং এখানে তিনি বলছেন সরকার নিরপেক্ষতা হারিয়েছেন, আপামর খালিদ হাসানকে উপদেষ্টা করায়, ধর্ম উপদেষ্টা। তো অন্তর্বর্তী এবং দেশকে কি জঙ্গিবাদের পক্ষপাতদুষ্ট হয়ে গেছে, সরকার জঙ্গিবাদের পক্ষপাত দুষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ জঙ্গিবাদীদের পক্ষ নিয়ে ফেলেছেন, এ কথা তিনি বলতে চাচ্ছেন সরকার। তো আমি এই কথাটা আবারও আগের লাইনের সাথে যদি ম্যাচ করেন, যে এই ন্যারেটিভটা কিন্তু ভারত তৈরি করছে এবং বিশ্বকে সেল করছে বাংলাদেশের ব্যাপারে। তো এখানেই চরম আপত্তিকর এই বিষয়টা, এবং অনেক ব্যাপক একটা সন্দেহের জায়গা তৈরি করছে যে এই ইনসানিয়াত বিপ্লব কি, কারা এর পিছনে আছে। তো অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ দেশকে জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে। তিনি স্পষ্ট বলছেন, অন্তর্বর্তী সরকারের কার্যকলাপ দেশকে জঙ্গিবাদী সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে। এই জন্য আমরা রাষ্ট্রের ভবিষ্যৎ সম্পর্কে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছি। হায়াত আরও বলছেন যে ধর্ম রাষ্ট্র ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। ধর্ম চাপমুক্ত পরিবেশে জ্ঞানগত হৃদয়ের স্বাধীন জ্ঞানগত উপলব্ধির বিষয়। যারা একক ধর্ম রাষ্ট্রের রাজনীতি করে তারা ধর্মের শত্রু। তিনি নামের প্রথমে আল্লামা লাগিয়েছেন, আবার ইমাম লাগিয়েছেন। তো তিনার এই ইসলামের রাষ্ট্র দর্শন সম্পর্কে এত নলেজ কম। ইসলাম কি কখনো বলে, ইসলামের রাষ্ট্র দর্শন বলে ধর্ম কোন রূপে চাপিয়ে দেয়? তিনি এটাকে মনে করছেন যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মানে সব ধর্মের মানুষকে বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, হজ করতে হবে, ইসলামকে প্র্যাকটিস করতে হবে বাস্তব জীবনে। ইসলামী রাষ্ট্র দর্শন কি এটা বলে?
একজন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা এবং নিজেকে আল্লামা বলছেন, ইমাম বলছেন, তার এই অনুধাবন ইসলামী রাষ্ট্র দর্শন সম্পর্কে, তাহলে এই ভারতীয় উপমহাদেশের 712 থেকে 1857 পর্যন্ত ইসলামী ইসলামিস্টরা শাসন করেছে। তাহলে যদি এটাই হতো, তাহলে এত লম্বা সময় শাসনের ফলে তো ভিন্ন ধর্মের মানুষ থাকার কথা ছিল না, সবাই তো ইসলাম ধর্মে রিভার্ট হয়ে যাওয়ার কথা ছিল। এমনটা তো হয় নাই। দর্শক শ্রোতা সকলকে ভালো রাখুক আল্লাহ, এবং দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।